আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। সো অনেকদিন পরে আমি তোমাদের মাহি ভাইয়া ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে ডিম্যাট্রিক্স একাডেমিতে। তো অনেকেই হয়তো আমার পরিচয় জানো না বা নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। সো আমি আশরাফুল ইসলাম মাহি বর্তমানে পড়াশোনা করছি কুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে 3rd ইয়ার 1st সেমিস্টারে। সো এর আগে আমার চ্যানেলে হয়তো তোমরা এইচএসসি ম্যাথ, ফিজিক্স, ইভেন কেমিস্ট্রি রিলেটেডও টুকটাক ভিডিও দেখছো। ওয়ান শট ভিডিও ছিল বেসিক্যালি। তো আজকে থেকে আমি ডিসাইড করছি যে ট্রিপলি রিলেটেড যেই কনসেপ্টগুলো আছে আমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের, এই কনসেপ্টগুলোর উপরে আমি কিছু ভিডিও বানাবো তোমাদের জন্য। কারণ আমি দেখছি যে এইগুলা মানে বেশ কিছু টপিক আছে। প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা কোর্সেই কিছু টপিক থাকে, যেই জিনিসগুলো আসলে স্টুডেন্টরা মানে আমি যখন প্রথম শিখছি তখন আমি বেশ প্যারা খাইছি। এবং দেখা যাইতো যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমার সহ আমার ব্যাচমেট এবং আমার জুনিয়র, ইভেন আমি যেসব সিনিয়রদের কাছ থেকেও বিভিন্ন সাজেশন নিছি, তারা বলছে যে এক্সামের আগের রাতে ওই টপিকগুলা খুবই মানে পেইন দিবে। তো তেমনই আমি এমন একটা টপিক তোমাদের জন্য বাছাই করছি যেটা একদম তোমার কি বলা যায় যে 1-1 থেকে শুরু করে তোমার জব লাইফের তোমার ইন্টারভিউ, ঠিক আছে? জব লাইফের ইন্টারভিউ সব জায়গায় মানে প্রতিনিয়ত এমন একটা টপিক বারবার ঘুরে ফিরে আসতে থাকে। ঠিক আছে? স্যারদের এক খুবই পছন্দের একটা টপিক। সেইটা হইল আমাদের এই যে ফেজর বা ভেক্টর ডায়াগ্রাম অফ এসি সার্কিট। ঠিক আছে? এইটার উপরে একটা মাস্টার ক্লাস বলতে পারো হতে যাচ্ছে। সো আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই টপিকে কখনোই কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আমি ক্লাসটা এমনভাবে নেব, হ্যাঁ, আমার ক্লাস যদি আগে দেখে থাকো তোমরা এইচএসসিতে, তাহলে দেখবা যে আমি কিন্তু কনভেনশনাল ক্লাস নিতাম না। ঠিক আছে? খুব বেশি কঠিনও না, খুব বেশি টাফও না। তো আজকে আমি এমনভাবে তোমাদেরকে দেখাবো যে ইনশাল্লাহ তোমাদের এই টপিকে কোনো প্রবলেম থাকবে না। সো চলো দেখা যাক যে আজকের এই ক্লাসটা যদি করো তাহলে তোমাদের লার্নিং আউটকাম কি হবে। ঠিক আছে? তো প্রথমতই আমরা জানবো যে হোয়াট ইজ ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে? যেই ফেজর কিংবা ভেক্টর ডায়াগ্রাম জিনিসটা কি, এইটা তোমরা মানে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব প্রথমেই। তারপরে যে আজকের ক্লাসের একটা মূল আকর্ষণ সেটা হইল হোয়াই ডু উই নিড ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম। সেটা হইল যে তোমাদেরকে হয়তো ক্লাসরুমে মানে তোমরা যে বিভিন্ন মানে অনেকে বিভিন্ন ইউনিভার্সিটির থেকে তোমরা এই ক্লাসটা দেখতেছো। আহ, অনেকে হয়তো ট্রিপলির ব্যাকগ্রাউন্ডের, অনেকে হয়তো মেকানিক্যাল, সিএসসি, প্রত্যেকেরই যে ইঞ্জিনিয়ারিংয়েই তুমি মানে সাবজেক্টেই থাকো না কেন, তোমাকে কিন্তু এই ট্রিপলির মানে এসি সার্কিটের কোর্স কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে? তো দেখা যায় কি যে তোমাদেরকে স্যাররা এই মানে ফেজর বা ভেক্টর ডায়াগ্রাম জিনিসটা কি এবং কিভাবে আঁকাতে হয় এটা শেখালেও এই যে 2 নাম্বার যে জিনিসটা আমি মানে লিখে রাখছি যে হোয়াই ডু উই নিড ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে? কেন আমাদের দরকার? ঠিক আছে? এই কেনর উত্তরটা তোমাদেরকে কিন্তু ঠিকঠাক দেয় না। তো সেই প্রশ্নের উত্তরটাই আজকে আমি তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করে দেখাবো। আমি পাইথন দিয়ে তোমাদের জন্য স্পেশালি ভিজুয়ালাইজ করার মতো সফটওয়্যার বানায় রাখছি। ঠিক আছে? যে যাতে তোমরা এটা ভিজুয়ালাইজ করে দেখতে পারো। আচ্ছা, তো তারপরের টপিক হইল যে হাউ টু ড্র ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম। এইখানেও আমি ভিজুয়ালাইজেশন দেখাবো, সাথে আমার কিছু পার্সোনাল টেকনিকও তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আসা যাক যে আমাদের হোয়াট ইজ ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে? তো এইটা বোঝার আগে একটু ছোট করে আমরা ডিসি সার্কিট বা এসি সার্কিটের ভেতরে যে পার্থক্য আছে এটা একটু দেখে নেই। সো ডিসি বলতে আমরা কি জানি? এই ডিসি বলতে আমরা জানি হইল ডিরেক্ট কারেন্ট। ঠিক আছে? এইটার এর এর অর্থ কি যে সময়ের সাথে সাথে
এইখানে যে ডিরেক্ট কারেন্ট মানে এই ডিসি সার্কিটের ক্ষেত্রে যেটা হয় যে তোমার তড়িৎ প্রবাহের দিক সময়ের সাথে অলওয়েজ সেম থাকে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের যে ডিরেকশন সেটা সময়ের সাথে অলওয়েজ সেমই থাকে, এইটাকে বলা হচ্ছে হইল ডাইরেক্ট কারেন্ট। ওকে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এই যে এসি সার্কিটে আসি, হ্যাঁ, এইখানে এ ফর অল্টারনেটিং বা দিক পরিবর্তী প্রবাহ বোঝায়। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট বলতে কি বোঝায়? দিক পরিবর্তী প্রবাহ। অর্থাৎ তোমার অল্টারনেটিং কারেন্ট সার্কিটের ভেতরে আমাদের তোমার শুধু রেজিস্ট্যান্স বাদেও তোমার ইন্ডাক্টর বা ক্যাপাসিটর আরও অনেক কিছু কিন্তু থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সময়ের সাথে, এই যে দেখো, সময়ের সাথে কারেন্টের দিক কিন্তু চেঞ্জ হইতে থাকে, এই জন্যই এর নাম কিন্তু অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, তো এই যে দেখো সময়ের সাথে এইটার যে দশাটা পরিবর্তন হচ্ছে, তোমরা যদি এইচএসসিতে এই যে পর্যায়বৃত্ত গতি বা তোমার এই যে সরল সন্ধিত স্পন্দন বা এসএইচএম কণা বা সিম্পল হারমোনিক মোশনের গতি সম্পর্কে মানে পড়ে থাকো, তাহলে দেখবা যে সেইটা এরকম মানে সময়ের সাথে কিন্তু একটা কণার কি দিক প্রতিনিয়ত কি চেঞ্জ হইতে থাকে। ঠিক আছে, তো সিমিলারলি দেখো যে এইখানেও কারেন্টের সময়ের সাথে সাথে দেখো এক এক মানে একদম শুরুতে যেই দশায় ছিল কারেন্টের যেই কারেন্ট প্রবাহ, তার থেকে একটু পরে কিন্তু সেই সেম দশা বা ফেজে কিন্তু নাই, একটু পরে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। একদম তারও কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে এইটা পিক লেভেলে পৌঁছায় যাচ্ছে। ঠিক আছে, পিক বা চূড়ায় পৌঁছায় যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এটা একদম মানে জিরো হয়ে যাচ্ছে, আবার একটা অপোজিট পিকে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু তার দশা প্রতিনিয়ত মানে তড়িৎ প্রবাহের দশা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তনশীল এই যে দশা, এইটাকেই আসলে আমরা একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এইটাকেই হইল এই যে এই ভেক্টরটাই হইল এই যে এই জিনিসটা। ঠিক আছে, এই ভেক্টর এইটা হইল এক প্রকার রোটেটিং ভেক্টর। ঠিক আছে, এটা হইল এক প্রকার রোটেটিং ভেক্টর। এই তিনটা কিন্তু আলাদা ভেক্টর না, এই ভেক্টরটা মানে একটাই ভেক্টর, সে কিন্তু রোটেট করতেছে, বারবার রোটেট করতেছে। ঠিক আছে, একটা কৌণিক বেগে রোটেট করতেছে, এটাকে বলা হচ্ছে হইল রোটেটিং ভেক্টর। রোটেটিং ভেক্টর, এবং এই রোটেটিং ভেক্টরটাকেই বলা হচ্ছে হইল ফেজর। ঠিক আছে, যে কিনা তোমার তড়িৎ মানে এই অল্টারনেটিং কারেন্টের বিভিন্ন ফেজকে মানে বিভিন্ন সময়ের ফেজকে নির্দেশ করে, তাকেই সেই ভেক্টরটাকেই বলা হচ্ছে বা সেই রোটেটিং ভেক্টরটাকেই বলা হচ্ছে ফেজর। ঠিক আছে, এই যে এই ভেক্টরটা যখন এই পজিশনে ছিল, তার কোরেসপন্ডিং ফেজ কিন্তু এইটা। আবার যখন এই ভেক্টরটা এই উপরে উঠে আসলো, তখন তার কোরেসপন্ডিং ফেজটা হইলো এইটা। সিমিলারলি যখন এইখানে গেল, তখন কোরেসপন্ডিং তোমার বা এই যে ফেজটা কিন্তু এই যে এই বরাবর। ঠিক আছে, অর্থাৎ এই যে ফেজগুলাকে তোমার চিহ্নিত করার জন্য আমরা যেই ভেক্টরটাকে ইউজ করতেছি সেটাকেই বলা হচ্ছে ফেজর। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রথম টপিকটা, যে কেন মানে হোয়াট ইজ ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, বা এখনো আমরা আসলে ডায়াগ্রামের মধ্যে যাই নাই, ডায়াগ্রামটা আসলে এর পরে আসবে। তো এখন আসতেছে হইল যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে হোয়াই ডু উই নিড ফেজর অর ভেক্টর। এইখানেই হইল আসল মজার খেলা। সো আশা করি এই মানে এখন যা দেখতে যাচ্ছ এইটা তোমরা আগে কখনো দেখো নাই, বা দেখলেও এইভাবে হয়তো ফিল করো নাই। সো আমি তোমাদেরকে একটু ফিল করাই নিয়ে আসি। দেখো, এইটা আমি পাইথন দিয়ে তোমার ডিজাইন করছি তোমাদের জন্য, যাতে একটু ভিজুয়ালাইজ করা যায়। সো এই দেখো, এই যে আমাদের এখানে হইলো আমাদের তোমার এই দেখো রোটেটিং ভেক্টরটা আছে। এই রোটেটিং ভেক্টরটাকে আমি যদি ধরো যে আমরা একটা স্পিডে একটা মানে এই স্পিডটা ধরে নাও যে কৌণিক যেই বেগটা ওমেগা আছে সেইটা। তো এখন আমি এটা
অন করলাম, দেখছো কি হচ্ছে? যেই জিনিসটা একটু আগে তোমাদেরকে বুঝাইলাম, দেখো সেই জিনিসটা আমরা কিন্তু চাইলে স্পিড বাড়াইতে কমাইতে পারি, ঠিক আছে? সো দেখতেছো এই যে রোটেটিং ভেক্টরটা তোমার রোটেট করতেছে বা ফেজরটা কিন্তু রোটেট করতেছে, আর এইখানে কিন্তু তোমার এই ফেজ দেখো পরিবর্তন হচ্ছে, ফেজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর দেখো আমরা পজ করলে যখন এই বরাবর আছে তখন ফেজটা এইখানে, আবার যখন এই যে রোটেটিং ভেক্টরটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু ফেজটা এই যে এরকম করে চেঞ্জ হতে হতে হচ্ছে, বারবার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সো এখন যেই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, যে কেন আমাদের এই রোটেটিং ভেক্টর বা এই ফেজরটা মানে প্রয়োজন কেন? কারণ দেখো এই যে প্রতিনিয়ত এই যে এই ওয়েভ, হ্যাঁ এই ওয়েভটার যে এই এসি সাইনোসয়েড বা তোমার কি বলা যায় যে এটা হইলো এসি কারেন্টের যেই সাইনোসয়েডটা আছে, ঠিক আছে, ভোল্টেজেরও আলাদা সাইনোসয়েড হবে, পাওয়ারেরও আলাদা সাইনোসয়েড হবে। তো এই প্রত্যেকটা সাইনোসয়েড কিন্তু আমাদের পক্ষে আঁকা পসিবল না, এরকম গ্রাফ কিন্তু আমাদের আঁকা পসিবল না। কিন্তু আমাদের পক্ষে কোনটা আঁকা পসিবল? এই যে এই রোটেটিং ভেক্টরটা কিন্তু আমাদের পক্ষে সহজেই আঁকা পসিবল। এই রোটেটিং বা ফেজর এই ভেক্টরটা খুব ইজিলি আঁকা পসিবল। এই জন্যই বেসিক্যালি আমাদের এই যে এই ওয়েভগুলো যাতে আমাদের আঁকতে না হয় বা এই গ্রাফগুলো যাতে আমাদের আঁকতে না হয়, এই জন্যই কিন্তু তোমার সায়েন্টিস্টরা এই ফেজরগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের জটিল ক্যালকুলেশনগুলো কিন্তু করে থাকে, ঠিক আছে? তো এখন থেকে যখনই এরকম ফেজর ডায়াগ্রাম কিংবা তোমার রোটেটিং ভেক্টর ডায়াগ্রাম দেখবা, সেইটা থেকে বুঝে নিবা যে তোমার এর ভেতরে কোনো একটা কার্ভ তৈরি হচ্ছে, ঠিক আছে? কোনো একটা কার্ভের মিনিংই হইলো এই যে রোটেটিং ভেক্টর অথবা ফেজর, ঠিক আছে? সো আশা করি আমরা বুঝতে পারছি যে কেন আমাদের রোটেটিং ভেক্টর অথবা ফেজরের প্রয়োজন, ঠিক আছে? সো চলো আমরা নেক্সট টপিকে যাই। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে কেন আমাদের, যে হোয়াই ডু উই নিড ফেজর অর ভেক্টর। সো আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ করাইলাম একদম পাইথন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমরা হইলো লাস্ট স্টেপে যাই, যে ভিজুয়ালাইজেশন তো করলা ভালো কথা, কিন্তু এক্সামে তো তোমাকে বা স্যার যখন জিজ্ঞাসা করবে বা তোমার সেন্ট্রাল ভাইবা হোক কিংবা চাকরির ইন্টারভিউ হোক, সেখানে যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন তো তোমাকে খাতায় আঁকতে হবে। তো কিভাবে তুমি আঁকবা সেই টেকনিকগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আচ্ছা, তো এখানেও একটু ভিজুয়ালাইজেশন আছে, ঠিক আছে? তো এখানেও ভিজুয়ালাইজেশন কি, যে হাউ টু ড্র দেম বা কিভাবে তুমি আঁকাবো। তো এইখানে তোমাকে যেই জিনিসটা আগে জানতে হবে সেটা হইলো কনসেপ্ট অফ লিড অ্যান্ড ল্যাগ, ঠিক আছে? যে তোমার কোনটা লিডিং ভেক্টর এবং কোনটা ল্যাগিং ভেক্টর, এটা কিন্তু জানা তোমার এই ভেক্টর ডায়াগ্রামগুলো আঁকার মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রি রিকুইজিট বলতে পারো। সো চলো এইটা আমরা একটু ভিজুয়ালাইজ করি। সো দেখো আমি এটা কেটে দেই, আমি আরও একটা তোমাদের জন্য প্রোগ্রাম রেডি করে রাখছি। এই যে দেখো তোমার লিডিং এবং ল্যাগিং বোঝার জন্য। তো আমি এটাকে রান করি, দেখো। সো এসি সার্কিট ভোল্টেজ কারেন্ট লিড অ্যান্ড ল্যাগ ভিজুয়ালাইজেশন। সো দেখো এই লেখাগুলো তোমাদের না বুঝলেও চলবে। তো এইখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হইলো, আমি যদি ধরো যে আমরা মানে এই তোমার এই ডায়াগ্রামগুলা, ঠিক আছে, এই যে এই ডায়াগ্রামগুলা, হ্যাঁ আমি একটু দেখাই। এই যে ফেজর ডায়াগ্রাম, এই ফেজর ডায়াগ্রামে বেসিক্যালি দুইটা কোয়ান্টিটি থাকে, ঠিক আছে? একটা থাকে হইলো তোমার, ওকে, একটা থাকে হইলো, আমি যদি এখানে একটু লিখি, এই যে ফেজরের ভেতরে যে জিনিসটা থাকে ফেজর ডায়াগ্রামের ভেতরে একটা থাকে ভোল্টেজ আর একটা থাকে হইলো কারেন্ট। তো তো হয় কি যে একটা লিড মানে একটাকে রেফারেন্স হিসেবে ধরা হয় এবং ওই রেফারেন্সের সাপেক্ষে আরেকটা, সেটা যদি রেফারেন্সের আগে থাকে, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, যে একটা কোয়ান্টিটিকে, এই দুইটা কোয়ান্টিটির ভেতরে একটাকে রেফারেন্স হিসেবে ধরা হয়, হয় এইটা না হলে এইটা, যে কোনোটাকে একটা রেফারেন্স হিসেবে ধরা হয় এবং সেই রেফারেন্সের সাপেক্ষে অন্য যে কোনোটা তোমার যদি আগে থাকে, রেফারেন্সের আগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয় লিড, আর যদি রেফারেন্সের পরে থাকে তাহলে হয় ল্যাগ।
সো যদি নাও বোঝো কোনো অসুবিধা নেই, এখন চলো আমরা ভিজুয়ালাইজ করি। দেখো এই যে, তো এখন দেখো আমরা রেফারেন্স ভোল্টেজ নিচ্ছি এবং ভোল্টেজ এবং কারেন্টের ভেতরে আমি ধরে নিলাম যে একটা ডিফারেন্স দিলাম হইলো তোমার 30 ডিগ্রি। ওকে, এইবার আমি দেখো রান করতেছি। দেখো এই যে তোমার এই ব্লু কালারটা হইলো ভোল্টেজ, এইটা হইলো রেফারেন্স, আর এই যে রেড কালারটা হইতেছে কি, যে তোমার কারেন্ট, বা তোমার এখানে কি লেখা উঠল দেখো, কারেন্ট লিডস ভোল্টেজ বাই 30 ডিগ্রি। অর্থাৎ এই যে আমি কি বলছিলাম যে রেফারেন্সের তুলনায় যদি আগে থাকে, ঠিক আছে, দেখো রেফারেন্স, এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমরা অলওয়েজ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা বিবেচনা করব, ঠিক আছে, ক্লকওয়াইজ রোটেশন না, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাকে আমরা বিবেচনা করব। সো তাহলে কি হচ্ছে দেখো, এই যে আমরা ভোল্টেজটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরছিলাম এবং কারেন্টটা দেখো ভোল্টেজের আগে যাচ্ছে, 30 ডিগ্রি আগে যাচ্ছে, তাহলে কি কারেন্ট ভোল্টেজকে 30 ডিগ্রি লিড করতেছে, মানে কারেন্ট ভোল্টেজটাকে আরো সহজে যদি বলি, কারেন্ট ভোল্টেজটাকে লিড করে নিয়ে যাচ্ছে, এবং কতটুকু লিড করতেছে, 30 ডিগ্রি আগে থেকে লিড করতেছে। এর ভেতরে এই দুইটা ভেক্টরের ভেতরে অ্যাঙ্গেল হইল 30 ডিগ্রি। আমি যদি একটু চেঞ্জ করি, আমি 90 ডিগ্রি করে দিলাম, এইবার দেখো দেখো দুইটার ভেতরে অ্যাঙ্গেল কিন্তু এখন 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইবারও তোমার রেফারেন্স ভোল্টেজ হইল তোমার 90 ডিগ্রি, এবং তোমার কারেন্ট কিন্তু এটাকে তোমার 90 ডিগ্রিতে লিড করতেছে, ঠিক আছে। তো এইটা ছিল লিড। এইবার আমি চাইলে কারেন্টকে ল্যাগও করতে পারি, মানে কারেন্টকে আমি রেফারেন্সের পরে আনবো। তাহলে কি করা যায়, জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে দিলাম অ্যাঙ্গেল, এইবার দেখো কি হয়ে গেল। তাহলে কি কি হইলো দেখো, রেফারেন্স কিন্তু এখনো ভোল্টেজই আছে, কিন্তু ভোল্টেজ আগে যাচ্ছে, কারেন্ট পরে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের মানে ভোল্টেজ কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, অর্থাৎ কারেন্ট কিন্তু এবার ভোল্টেজকে 90 ডিগ্রি কোণে ল্যাগ করতেছে, বা কি বলা যায় যে ভোল্টেজের রেফারেন্সের পরে আসতেছে। এইবার আমরা যদি ঠিক অপোজিট কাজটা করি, আমি মনে করো তোমার রেফারেন্সটাকে চেঞ্জ করে দিলাম, রেফারেন্স করে দিলাম কারেন্ট, এবং তাহলে এইবার মনে করো যে 60 ডিগ্রি করে দিলাম ভেতরে অ্যাঙ্গেল। এইবার যদি রান করি, এইবার দেখো এইবার রেফারেন্স কিন্তু ঠিক অপোজিটটা, কারেন্ট এবং তোমার ভোল্টেজ কিন্তু এবার কারেন্টকে 60 ডিগ্রি কোণে বা 60 ডিগ্রি কোণে তোমার লিড করতেছে, ঠিক আছে। এবার কিন্তু তোমার ভোল্টেজটা লিড করতেছে এবং রেফারেন্স হইলো কারেন্ট আছে। হ্যাঁ, আমরা চাইলে ভোল্টেজকে ল্যাগও করতে পারি, রেফারেন্সের সাপেক্ষে বা কারেন্টের সাপেক্ষে আমরা ল্যাগও করতে পারি। সো জাস্ট আমি -60 ডিগ্রি করে দিলাম এবং রান করলাম। দেখো তাহলে ঠিক অপোজিট কাজটা হইলো যে তোমার কারেন্ট ঠিকই এখনো রেফারেন্স আছে, এই যে রেফারেন্স কারেন্ট, কিন্তু ভোল্টেজটা বা অপোজিট কোয়ান্টিটিটা তোমার রেফারেন্সের পরে আসতেছে, অর্থাৎ ভোল্টেজ ল্যাগস কারেন্ট বাই 60 ডিগ্রি। সো আশা করি বুঝতে পারছো যে এতক্ষণ ধরে যে লিড এবং ল্যাগের কনসেপ্টটা আসলে কি, ঠিক আছে। যদি না বুঝে থাকো আরেকবার যদি দেখো, ইনশাল্লাহ তুমি বুঝে ফেলবা, ঠিক আছে। সো এইটা দেখার পরে কোনো কনফিউশন থাকার কথা না। তো এইবার আমরা তোমার যে এটা তো বুঝলাম, এইবার হইলো আমরা কিভাবে খাতায় আঁকতে হবে সেই কনসেপ্টটা দেখি চলো। সো আমি এটা কেটে দিচ্ছি। এইবার আমাদের তোমার এই ড্রয়িং বেসিকে আমরা যাব যে কিভাবে আমরা এই ভেক্টর ডায়াগ্রামগুলো ড্র করব সেটা দেখে নেই। আচ্ছা, সো এক মিনিট। হ্যাঁ, তো দেখো আমি কিছু বেসিক তোমার ডায়াগ্রাম এবং সার্কিট সব কিছু তোমার একসাথে করে রাখছি, যাতে তোমার যেগুলো কমপ্লেক্স, মানে এইগুলো তো ইজি, এক্সামে যেগুলো কমপ্লেক্স সেগুলো বোঝার জন্য আগে এইগুলো একটু বুঝতে হবে। সো একদম প্রথমে যেই সার্কিটটা আমি নিছি সেটা হলো পিওর রেজিস্টিভ, অর্থাৎ সার্কিটে শুধু পাওয়ার সাপ্লাই এবং একটা তোমার রেজিস্টর বাদে কিন্তু আর কিছু নেই, ঠিক আছে। তো আমি কারেন্টকে রেফারেন্স ধরলাম, রেফারেন্স ধরার বিষয়টা কিন্তু আগেই আমি তোমাদের ভিজুয়ালাইজ করে দেখাইছি, তুমি চাইলে যে কোনোটাকে রেফারেন্স ধরতে পারো, ঠিক আছে। রেফারেন্স ধরারও কিছু টেকনিক আছে, আমরা সামনে দেখব। তো এখানে ধরো আমরা
কারেন্টকে রেফারেন্স ধরলাম, এই যে কারেন্টকে আমি রেফারেন্স ধরছি। এখন পিওর রেজিস্টিভের ক্ষেত্রে তোমার কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকে। কি বললাম? পিওর রেজিস্টিভের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকে, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোণ হইল 0 ডিগ্রি। ঠিক আছে, একদম সেম ফেজে থাকবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আসি যে পিওর ইন্ডাকটিভ, অর্থাৎ মানে সার্কিটের ভেতরে কোনো রেজিস্টর নেই, ঠিক আছে, জাস্ট একটা ইন্ডাক্টর আছে। এইটা কিন্তু এই যে এই কয়েলটা, এই পেঁচানো কয়েলটার মানে কিন্তু একটা ইন্ডাক্টর, ঠিক আছে, এবং এটা পাওয়ার সাপ্লায়ার। তো তাহলে কি দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হইল যে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে তোমার কারেন্টকে যদি আমি রেফারেন্স ধরি তাহলে তোমার ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি কোণে লিড করবে। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি কোণে লিড করতেছে, ভোল্টেজটা কারেন্টকে 90 ডিগ্রি কোণে লিড করতেছে। এখন এইটারও কিন্তু তোমার মানে এইটারও কিন্তু জবাব আছে যে কেন, বা এইটারও কিন্তু রিজন আছে যে কেন ইন্ডাক্টর তোমার ভোল্টেজকে লিড করে। ঠিক আছে, তারপর কেন ক্যাপাসিটর কারেন্টকে লিড করে। তো এই এইটা তোমাদের জানা থাকার কথা, বা এত বেসিকে আমি আপাতত যাচ্ছি না। পরবর্তীতে কখনো যদি তোমাদের এসি সার্কিট নিয়ে আরও ডিটেলসে পড়ানোর সুযোগ হয় সেখানে আমি ইনশাল্লাহ এটাও দেখাবো যে কেন ইন্ডাক্টর ভোল্টেজকে লিড করে এবং ক্যাপাসিটর তোমার কারেন্টকে লিড করে। আপাতত তোমার এই ডায়াগ্রামগুলো আঁকার জন্য এটা জাস্ট একটু মনে রাখলেই হচ্ছে যে ইন্ডাক্টর ভোল্টেজকে লিড করে এবং ক্যাপাসিটর কারেন্টকে লিড করে। মনে রাখার কষ্ট হইলে এইভাবে মনে রাখতে পারো যে ক্যাপাসিটিভ এবং সে কারেন্টকে লিড করে। ঠিক আছে, সি ফর ক্যাপাসিটর এবং সি ফর কারেন্ট। আচ্ছা, সো ইন্ডাকটিভের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এইটা যে কারেন্টকে যদি আমরা রেফারেন্স ধরি তাহলে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি কোণে লিড করতেছে। ওকে, তারপর হইল লাস্টে আমরা যদি পিওর ক্যাপাসিটিভে আসি, যে তোমার সার্কিটের ভেতরে জাস্ট একটা ক্যাপাসিটর আর কোনো রেজিস্টর কিংবা ইন্ডাক্টর নাই। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে এইবার যদি আমরা কারেন্টকে রেফারেন্স ধরি তাহলে কি হচ্ছে যে তোমার এই কারেন্টটা হইলো ভোল্টেজকে 90 ডিগ্রি কোণে লিড করতেছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি যে তোমার ইন্ডাকটিভের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টকে লিড করতেছে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, পিওর ইন্ডাকটিভ কিন্তু। আবার পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি কোণে লিড করতেছে। আশা করি বুঝাইতে পারছি। এইবার এই তিনটা আসলে তোমার কি বলা যায় যে একদম আইডিয়াল সার্কিট ছিল। ঠিক আছে, একদম আইডিয়াল সার্কিট ছিল। এইবার আমরা কিছুটা রিয়েলিটিতে আসি, বা সব ক্ষেত্রে তো আইডিয়াল হবে না, মানে বাস্তবে কখনোই আইডিয়াল বা আদর্শ বলে কিছু নাই। সো আমরা যদি এখন দেখো যে ইন্ডাকটিভ তোমার আসি, যে ইন্ডাকটিভ প্লাস রেজিস্টিভ, অর্থাৎ সার্কিটের ভেতরে তোমার রেজিস্টরও আছে, ইন্ডাক্টরও আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে আগে একটা কোয়ান্টিটি আমরা জেনে নিই, সেটা হইল এক্সেল বা তোমার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, তোমাকে যদি ইন্ডাকটেন্স এল দেয়া থাকে তাহলে সেখান থেকে তোমার কি বলা যায় যে ওইটার একটা রেজিস্ট্যান্স বের করার, মানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টাইপ একটা তোমার, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা ঠিক হবে না, মানে ওইটার মানে যে তোমার ইন্ডাকটেন্সটা দেয়া আছে, এই ইন্ডাকটেন্স থেকে তুমি যদি একটা তোমার রেজিস্ট্যান্সের মতো একটা তোমার কোয়ান্টিটি বের করে আনতে চাও তাহলে যে তোমার এই যে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, এটা আরও বিস্তারিত আমার যদি তোমাদেরকে শেখানোর সুযোগ হয় অবশ্যই বলবো। আপাতত জেনে রাখো যে এক্সেল ইকুয়ালস টু ওমেগা ইন্টু এল, যেখানে ওমেগা ইকুয়ালস টু কি টুয়াইস পাই এফ, বা তোমার কৌণিক গতিবেগ, ওইটাই আর কি। সো এইবার দেখো আমরা আবার কারেন্টটাকে রেফারেন্স ধরছি। ঠিক আছে, কারেন্টটাকে এখানে আবার রেফারেন্স ধরছি। হ্যাঁ, কারেন্ট রেফারেন্স। তো আমরা কি দেখছিলাম যে পিওর ক্যাপাসিটিভে তোমার ভোল্টেজ বা ভিএল, হ্যাঁ মানে এই যে এই ভোল্টেজটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখো এই ভোল্টেজটা
তোমার এইখানে কারেন্টের অ্যাক্রসে কিছুটা ড্রপ হয়েছে ভিআর বা এই সাপ্লাইড ভোল্টেজটা, এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে কিছুটা ড্রপ হয়েছে, সেটা হলো ভিএল। ওকে, অর্থাৎ এটা ইকুয়ালস টু বলা যায় ভিআর প্লাস ভিএল। সো এইবার আমরা কারেন্টকে যেহেতু তোমার রেফারেন্স ধরছি, তো অবশ্যই তোমার পিওর রেজিস্টিভের ক্ষেত্রে কি ছিল, ভোল্টেজটা কারেন্টের সাথে ইনফেজ ছিল। তাহলে এইখানে ভিআর অবশ্যই এই কারেন্টের সাথে ইনফেজ হবে, ঠিক আছে, যেহেতু রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ। অন দ্য আদার হ্যান্ড এই যে ভিএল বা ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ, এইটা কিন্তু এই যে ইন্ডাকটিভের ক্ষেত্রে কি ছিল, ইন্ডাকটিভের ক্ষেত্রে তোমার এইটা কিন্তু কারেন্টকে 90 ডিগ্রি কোণে লিড করছে। তাহলে এইবার 90 ডিগ্রি কোণে লিড করছে এই যে ভিএল ইকুয়ালস টু এই যে ভিআর ইকুয়ালস টু আই আর, তাহলে ভিএল ইকুয়ালস টু আই ইন্টু এক্সএল। ঠিক আছে, তো এইবার দেখো এই দুইটাকে আমরা যদি এইবার রেজাল্টেন্ট করি, এই দুইটাকে যদি আমরা রেজাল্টেন্ট করি, তাহলে আমরা পেয়ে যাব হইল ভিআরএল, অথবা এখানে মানে এটাকেই ভিআরএল বা এই সাপ্লাইড ভোল্টেজটাকেই ভিআরএল বলা যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন মানে আরেকবার যদি বলি যে আমি এই কারেন্টটাকে তোমার রেফারেন্স নিলাম, এবং যেহেতু আমি বলছি যে পিওর রেজিস্টিভের ক্ষেত্রে অলওয়েজ ভোল্টেজটা কি কারেন্টের সাথে ইনফেজ হয়, কারেন্টের সাথে ইনফেজ হয়েছে। আবার পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে ভিএলটা কি কারেন্ট থেকে 90 ডিগ্রি কোণে বা 90 ডিগ্রি কোণে লিডে থাকে। এই জন্য এরা এই যে ভিএল কিন্তু লিডে আছে। ঠিক আছে, ভিএল লিডে আছে আর ভিআর ইনফেজে আছে। এইবার এই দুইটাকে আমরা রেজাল্টেন্ট করলে ভিআরএল বা তোমার এইটা ইকুয়ালস টু কি ভি সাপ্লাইড, এই জিনিসটাই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইটাই কিন্তু ভি সাপ্লাইড। ঠিক আছে, এটা ভি সাপ্লাইড বললাম। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু ডাইরেক্ট মানে যখন আঁকতে যাব, মনে করো যে প্রশ্নে যখন বিভিন্ন জিনিস মানে তোমার পুরো এত কিছু না এঁকে, মনে করো যে কারেন্ট মানে আমি বোঝানোর জন্য এত ভেঙে আঁকছি, কিন্তু আমরা একটু পরে প্র্যাকটিস যখন করব তখন কারেন্ট এই যে ডাইরেক্ট কিন্তু আমরা এরকম এঁকে দিতে পারি ভি আর এল। ঠিক আছে, যে যখন কিনা এল এর সাথে বা ইন্ডাকটিভের সাথে এই রেজিস্টিভ কোয়ান্টিটি আছে, তখন কিন্তু পুরোপুরি আর 90 ডিগ্রি সে লিড করতে পারবে না। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে অবভিয়াসলি সেটা কমে যাবে। ঠিক আছে, সিমিলারলি ক্যাপাসিটিভ প্লাস রেজিস্টিভের ক্ষেত্রে যদি আসি, ক্যাপাসিটিভ প্লাস রেজিস্টিভে যে ওই যে বলছিলাম যে ক্যাপাসিটি মানে রেজিস্টিভের ক্ষেত্রে তো বললামই যে অবশ্যই কারেন্টের সাথে ইন ফেজে থাকবে, এবং তোমার ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে, হ্যাঁ ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে এই যে এইটাও এই যে এইখানেও সাপ্লাইড ভোল্টেজটা দুই ভাগে বিভক্ত হবে, ভিআর প্লাস ভিসি। তো এখন ভালো কথা, এই প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু ভেক্টর, আমি ভেক্টর চিহ্ন দিই নাই, মানে এখানে ভেক্টর সিম্বল দেওয়া লাগে না, বাট এসিতে অলওয়েজ সব কিছু ভেক্টর। তো এখন দেখো যে এইখানে এখানেও সাপ্লাইড ভোল্টেজ, যেহেতু ভিআর এবং তোমার ভিসিতে দুইটা ইসে মানে বিভক্ত হয়ে গেছে দুইটা ভোল্টেজে, তাহলে দেখো এখানে ভিআর সেম কারেন্টের সেম ফেজে থাকবে। অন দ্য আদার হ্যান্ড এই যে ভিসিটা কিন্তু তোমার এই যে ভিসির থেকে কিন্তু কারেন্ট 90 ডিগ্রি কোণে তোমার লিডে থাকবে, কারেন্টটা কি 90 ডিগ্রি কোণে লিডে থাকবে, আমরা কিন্তু আগেই দেখছি। হ্যাঁ, এই যে তোমার কই গেল, এই যে ক্যাপাসিটিভের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজের তুলনায় কারেন্ট 90 ডিগ্রি কোণে লিডে থাকবে। সো তাহলে এইবার এই ভিসি ইকুয়ালস টু আই ইন্টু এক্সি, এই যে এক্সি মানে কি তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এইখানে ছিল এক্সএল ইকুয়ালস টু ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সএল ইজ ইকুয়ালস টু ওমেগা ইন্টু এল, আর এখানে হইলো এক্সি ইজ ইকুয়ালস টু 1/ওমেগা সি। সো তাহলে ভিসি ইজ ইকুয়ালস টু আই ইন্টু এক্স সি, এবং এই যে এই ভিআর, এই দুইটার রেজাল্টেন্ট মিলে হচ্ছে কি ভিআরসি। ঠিক আছে, সো তাহলে আমরা যখন তোমার প্রশ্নে আঁকাবো বা প্রবলেম সলভ করবো, তখন সরাসরি আই এর সাথে কিন্তু এই যে ভিআরসি এরকম এঁকে দিব। ঠিক আছে, আমাদের কিন্তু পুরোটা এই যে পুরো তোমার ডায়াগ্রাম আঁকানোর কোনো দরকার নাই। ঠিক আছে, সো আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এইবার আমরা তো এতক্ষণ ধরে উদাহরণ দেখলাম, এই জন্য একটু টাইম নিয়ে আমি তোমাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, এই দুইটা ছিল মোটামুটি রিয়েল সিনারিও। এইবার আসলে যে আমরা প্র্যাকটিস করব,
ঠিক আছে, এইবার হইলো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা 4টা সার্কিট প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এই 4টা প্র্যাকটিস করলে তোমার বইয়ের বা তোমার টার্ম ফাইনাল বা সেন্ট্রাল ভাইও অথবা জব ইন্টারভিউ যেমনই তোমার মানে, যদিও আরও তোমার ভেক্টর ডায়াগ্রাম কিন্তু এখানেই শেষ না। 3 ফেজ ভেক্টর ডায়াগ্রাম আছে, জেনারেটর, মোটর, তোমার ইন্ডাকশন মোটর, এর প্রত্যেকটার কিন্তু ভেক্টর ডায়াগ্রাম আছে, কিন্তু বেসিকটা কিন্তু এই জিনিসই। এইখানে কি যদি এই বেসিকগুলো যদি না বুঝো, ওই জিনিসগুলো কিন্তু বুঝবা না। সো আমরা টেকনিকগুলো একটু দেখি। সো বলছে যে, আচ্ছা আমি ইংলিশে লিখছি, অসুবিধা নেই, বাংলা বুঝাই দিচ্ছি। তো যদি সার্কিটটা আইডিয়াল হয়, ঠিক আছে, সার্কিটটা যদি পিওর আইডিয়াল হয়, তাহলে কোনটাকে রেফারেন্স নিব? ওই যে বলছিলাম মনে আছে যে রেফারেন্স নেওয়ারও কিন্তু টেকনিক আছে। সেটা হইলো টেক রেফারেন্স হুইচ ইজ, এই দেখো, সেম ইন এন্টায়ার সার্কিট। ঠিক আছে, এমন একটা কোয়ান্টিটিকে মানে রেফারেন্স তো আমরা দুইটার মধ্যে যে কোনো একটাকে নিব। আরও সহজ করে নেই, রেফারেন্স আমরা নিব হইলো অলওয়েজ, এই যে রেফারেন্স আমরা নিব হইলো ভোল্টেজ এবং কারেন্টের ভেতরে যে কোনো একটা, ভোল্টেজ অথবা কারেন্টের ভেতরে যে কোনো একটা। সো যেই কোয়ান্টিটিটা সার্কিটের ভেতরে অলওয়েজ সেম থাকে, আমরা সেইটাকেই রেফারেন্স নিব। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন হয় যে সার্কিটটা রিয়েল হয়, তাহলে আমরা অলওয়েজ ভোল্টেজকে রেফারেন্স নিব। ঠিক আছে, এবং যদি কম্বাইন্ড সার্কিট হয়, হ্যাঁ, যেটা বেশি আসে স্যারদের বেশি পছন্দের, সেইখানে অলওয়েজ আমরা প্যারালাল ব্রাঞ্চ থেকে তোমার এই ভেক্টর ডায়াগ্রামটা ড্র করা শুরু করব। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আসা যাক এই যে সিরিজ আরএলসি সার্কিট। ঠিক আছে, সিরিজ আরএলসি সার্কিট, ঠিক আছে, এটা হলো সাপ্লাইড ভোল্টেজ। তো এই দেখো, এই সাপ্লাইড ভোল্টেজটা, তো সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেই যে কোন কোয়ান্টিটিটা, মানে তারও আগে যে জিনিসটা দেখতে হবে যে এই টেকনিক অনুযায়ী যে এটা আইডিয়াল সার্কিট না রিয়েল সার্কিট, এটা তোমাকে দেখতে হবে। সো এই সিরিজ আরএলসির ক্ষেত্রে দেখো, এটা আসলে একটা তোমার আইডিয়াল বা আদর্শ সার্কিট, কারণ এইখানে আলাদা করে তোমার রেজিস্ট্যান্স থাকলেও এই যে তোমার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু দেয়া নাই, যেটা বাস্তবে পসিবল না। যে কোনো ইন্ডাক্টর, ক্যাপাসিটর অথবা যে কোনো ম্যাটেরিয়ালের মাস্ট কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবেই বা অভ্যন্তরীণ রোধ থাকবেই, কিন্তু এইখানে সেটা দেয়া নাই। ঠিক আছে, অর্থাৎ এইটা একটা আইডিয়াল সার্কিট। তো আইডিয়ালের ক্ষেত্রে আমরা কোনটা রেফারেন্স নিব? যেইটা পুরো সার্কিটে সেম। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে পুরো সার্কিটে কোন কোয়ান্টিটিটা সেম থাকে বলো তো? কারেন্ট। ঠিক আছে, তো তাহলে আমরা কারেন্টকে অলওয়েজ মানে তোমার রেফারেন্স নিব। ঠিক আছে, সিরিজ আরএলসির ক্ষেত্রে তাহলে কারেন্টকে আমরা রেফারেন্স নেই। ঠিক আছে, কারেন্টকে আমরা রেফারেন্স নিব। তো এখন দেখো কি কি ভোল্টেজ ড্রপটা হয় বেসিক্যালি এখানে হইলো যে তোমার ভিআর ভোল্টেজ ড্রপ হয়, এখানে হইলো ভিএল ভোল্টেজ ড্রপ হয়, এখানে হইলো ভিসি ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, তো এখন আমরা কি জানি যে এই যে ভিআর, হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স আমরা কি দেখে আসছিলাম যে তোমার অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে কি তোমার এই যে কারেন্টের মানে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপটা থাকবে কি এই যে কারেন্টের সাথে সেম ফেজে। ঠিক আছে, রেজিস্টিভ ভোল্টেজ ড্রপটা এই যে কারেন্টের সাথে, এই যে পিওর রেজিস্টিভের ক্ষেত্রে যা হয়েছিল সে এইখানে এই যে এখানেও শুধু রেজিস্ট্যান্স, এই যে মানে রেজিস্ট্যান্স শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা রেজিস্টরের অ্যাক্রসে যে এই ভোল্টেজ ড্রপটা আছে সেইটা হবে কি কারেন্টের সাথে তোমার সেম ফেজে। ঠিক আছে, এখন অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া এখানে তো শুধু রেজিস্টিভ না, অন্যান্য জিনিসও আছে, এলও আছে, সিও আছে। হ্যাঁ ফাইন, কিন্তু দেখো আমি শুধুমাত্র ভিআর কে কনসিডার করতেছি। এই ভিআর শুধু কার এগেনস্টে? আর এর এগেনস্টে, কিন্তু ভিআর কিন্তু অন্য কোনো কিছুর এগেনস্টে না। ভিআর পিওর রেজিস্টিভের এগেনস্টে ভোল্টেজ ড্রপ। তো ভিআরটা কি আই এর সাথে তোমার সেম ফেজে আছে। ফাইন, এইবার দেখো ভিএল এর দিকে তাকাও। ভিএল তোমার শুধু কি শুধু এই এল এর এগেনস্টে বা এই ইন্ডাক্টরের এগেনস্টে ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা কি দেখছিলাম? এই যে
সেক্ষেত্রে ভিএল কি আইকে 90 ডিগ্রিতে তোমার লিড করবে। তো তাহলে আমরা একটু আঁকি। হ্যাঁ, এই যে ধরো যে এটা ভিএল, ওকে। একদম লাস্টে কি আসে ভিসি, সেটা শুধু কার এগেনস্টে, এটা হইল শুধুমাত্র ক্যাপাসিটরের এগেনস্টে ভোল্টেজ ড্রপ। তো তাহলে আমি যদি শুধু ক্যাপাসিটরের এগেনস্টে এটাকে একটু ছোট ধরলাম, কারণ আছে, ওকে। এইবার দেখো, তাও তো ক্যাপাসিটরের এগেনস্টে কি ছিল, যে কারেন্ট, তোমার কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি কোণে তোমার লিড করতেছিল। এইবার দেখো আমাদের আঁকা কিন্তু বলতে গেলে 90% শেষ। এইবার যেই কাজটা করব আমরা, দেখো যে একদম ভেক্টরের মতো ক্যালকুলেশন তোমরা এইচএসসিতে করে আসছো, হুবহু সেম। দেখো এই দুইটা একদম সেম লাইন বরাবর আছে। তো তাহলে আমি চাইলে এইটা থেকে এইটা কিন্তু তোমার সাবস্ট্রাক্ট বা বিয়োগ করে দিতে পারি। তো তাহলে এইটুকু ভেক্টর কি আসবে বলো তো? এইটুকু আসবে হইল ভিএল মাইনাস ভিসি। ঠিক আছে, আমি ধরে নিছি যে, ঠিক আছে, আমি ধরে নিছি যে তোমার ভিএল এর ভ্যালু ভিসির চেয়ে বড়। তো এইবার দেখো, এইবার এই ভেক্টরটা, এই ভেক্টর এবং এই ভেক্টরের রেজাল্টেন্ট আমরা বের করব। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট আমরা বের করব। ঠিক আছে, তো তাহলে কি হয়, এই যে এইটাই হচ্ছে আমাদের ভিএস। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই যে সাপ্লাইড টোটাল ভোল্টেজ, যেটাকে মানে এইটাকে লেখা যায় ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি। ঠিক আছে, এইটাই মনে করো যে ভেক্টর। হ্যাঁ, তো তাহলে এই ভেক্টর তিনটার তোমার কি একদম মানে ভেক্টর ডায়াগ্রাম আঁকলে এই যে আমরা সামেশন মানে এই যে এই তোমার সাপ্লাইড ভোল্টেজটাই কিন্তু পেয়ে যাচ্ছি। সো আশা করি বুঝতে পারছো যে ম্যাক্সিমাম টাইমে আসলে এই যে এইটাই দিয়ে দেয়। ঠিক আছে, তোমার বিভিন্ন জায়গায় এই যে সিরিজ আরএলসি সার্কিটটাই দিয়ে দেয়। ঠিক আছে, তো মিনিট। আচ্ছা, তো আমরা তাহলে সিরিজ আরএলসি সার্কিটটা দেখলাম। এইবার প্যারালাল এবং পরেরগুলো অনেক সহজ হয়ে যাবে। সো দেখো, সবার আগে দেখতে হবে কি টেকনিক অনুযায়ী যে এই সার্কিটটা কি আইডিয়াল নাকি রিয়েল সার্কিট। সো দেখো, প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রেও তোমার এই যে এল এবং সি এই দুইটা ব্রাঞ্চে, বা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুইটা ব্রাঞ্চে কোনো ধরনের কিন্তু আলাদা মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু নাই। দ্যাট মিনস অবশ্যই এইটাও কিন্তু একটা আইডিয়াল সার্কিট। ঠিক আছে, এবং তাহলে আইডিয়ালের ক্ষেত্রে আমরা কোনটাকে রেফারেন্স হিসেবে ধরবো, যেই মানে যেইটা মানে তোমার পুরো সার্কিটে সেম থাকে, যেই কোয়ান্টিটিটা পুরো সার্কিটে সেম থাকে। তাহলে কোন জিনিসটা আমাদের পুরো সার্কিটে সেম আছে বলো তো? তোমার প্যারালালের ক্ষেত্রে অবশ্যই ভোল্টেজ। তাহলে আমরা এখানে ভোল্টেজটাকে তোমার কি বলা যায় যে রেফারেন্স হিসেবে নিব। ঠিক আছে, তো এইখানে দেখো কি হচ্ছে, এখানে ডিভাইড হয়েছিল হইলো সাপ্লাইড ভোল্টেজ, এবং এইখানে ডিভাইড হচ্ছে হইলো সাপ্লাইড কারেন্ট। ঠিক আছে, সে এখানে এসে কথার কথা আইআর হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে মানে এইখানেই বিভক্ত হচ্ছে, এই জায়গাটাই বিভক্ত, এখানে আইআর হচ্ছে, এখানে হইলো আইএল হচ্ছে, এবং এখানে আইসি হচ্ছে। অর্থাৎ এখানে আইএস কে বলা যায় আইআর প্লাস আইএল প্লাস আইসি। ঠিক আছে, তো অর্থাৎ আমাকে এইটার ডায়াগ্রাম আঁকাইতে হবে কোনোভাবে, এবং রেফারেন্স হিসেবে আমাদের ভিএস আছে। ঠিক আছে, সো চলো আমরা আঁকানো শুরু করি। তো দেখেন, আমরা ভিএসটাকে রেফারেন্স হিসেবে নিলাম। হ্যাঁ, ভিএসটাকে আমরা রেফারেন্স হিসেবে নিলাম। এখন তো এইখানে হইলো আমাদের তিনটা কারেন্ট আছে। ঠিক আছে, এইখানে হইলো আমাদের তিনটা কারেন্ট আছে। তো দেখো, তো অবভিয়াসলি এটা তো বোঝাই যাচ্ছে যে আইআর এইটা কি তোমার এই সাপ্লাইড ভোল্টেজের
মানে এইটা যেহেতু তিনটারই অ্যাক্রসে আছে, এই তিনটারই অ্যাক্রসে ভিএস, তাহলে এই যে যেই তোমার রেজিস্টিভ কারেন্টটা এইটা অবশ্যই তোমার এই সাপ্লাইড ভোল্টেজের সাথে সেম ফেজে থাকবে। ঠিক আছে, সাপ্লাইড ভোল্টেজের সাথে তোমার রেজিস্টিভ কারেন্টটা সেম ফেজে থাকবে। তারপর যদি আইএল এ আসি, তাহলে দেখো যে এই এল এর এগেনস্টে তোমার ভিএসটা আছে। আমি যদি এইখানে পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে আসি, তাহলে দেখো এল এর এগেনস্টে শুধু ভি, তাহলে কি ছিল যে এইটাকে যদি ভি ধরি তাহলে কারেন্ট কি তোমার 90 ডিগ্রি কোণে ল্যাগে আছে। ঠিক আছে, কারেন্টটা কি এই যে ভি লিডস আই বা ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে হচ্ছে কি যে আইএলটা নিচের দিকে এরকম। ঠিক আছে, তাহলে কি এটার সাপেক্ষে এটা 90 ডিগ্রিতে আছে। আবার এই লাস্টে আসবে হইলো আইসি। হ্যাঁ, আইসিটা এই যে শুধুমাত্র আমি যদি মানে এই যে পিওর ক্যাপাসিটিভে আসি, এই যে পিওর ক্যাপাসিটিভে, তাহলে এই যে পুরো ক্যাপাসিটরের এগেনস্টে শুধু ভি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে কারেন্ট কিন্তু ভোল্টেজকে 90 ডিগ্রি কোণে লিড করতেছে। তাহলে ক্যাপাসিটিভ বা আইসি কি হচ্ছে, আইসি হচ্ছে হলো এরকম, এই যে আইসি হচ্ছে এরকম। তো আইসিকে আমরা বড় ধরে নিলাম। তো আইসি যদি বড় হয় এবং এটা থেকে যদি আইএলটাকে আমরা মানে সাবস্ট্রাক্ট করি ভেক্টরের মতো করে, তো তাহলে এইখানে মনে করো যে এইটা আসতেছে হইলো আইসি মাইনাস ভেক্টর সামেশন করা হইলো, তো সরি ভেক্টর সাবস্ট্রাকশন করা হইলো। তো এইবার এইখানে হইলো আইসি মাইনাস আইএল আর এখানে হলো আইআর। তাহলে এইবার এই দুইটা ভেক্টরকে আমরা যদি তোমার কি বলা যায় যে রেজাল্টেন্ট করি, তাহলে এইবার দেখো যে এইটাকে আসতেছে হইলো তোমার আমাদের সাপ্লাইড কারেন্ট বা আইএস। ঠিক আছে, এই যে দেখো আমরা এই আইএসটাকে পেয়ে গেলাম। সো আশা করি বুঝতে পারছো যে তোমার সার্কিটে যদি তোমার আইডিয়াল সার্কিট হয় তাহলে কিভাবে আমরা মানে কোন অ্যাপ্রোচে সার্কিটটা ড্র করব। হ্যাঁ, এটা আমি তোমার প্যারালাল মানে সিরিজ এবং প্যারালাল দুই ক্ষেত্রেই মানে দেখাইলাম। কিন্তু এক্সামে বা তোমার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই আইডিয়াল কেস দিবে না, তোমাকে দিবে একে তো কম্বাইন্ড দিবে, এরকম কম্বাইন্ড দিবে, আবার তোমার কি বলা যায় যে তোমার অবভিয়াসলি সেটা আইডিয়াল হবে না। সো মানে চলো দেখা যাক যে এইটা আমরা কিভাবে মানে আঁকতে পারি। সো প্রথমেই দেখো আমি কি বলছিলাম যে সার্কিটটা যদি রিয়েল হয় তাহলে অলওয়েজ রেফারেন্স হবে কি ভোল্টেজ। ঠিক আছে, রেফারেন্স কি হবে ভোল্টেজ, এবং প্যারালাল ব্রাঞ্চ থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, প্যারালাল ব্রাঞ্চ থেকে স্টার্ট করতে হবে। তো তাহলে দেখো আমরা এখানে আসি যে প্যারালাল ব্রাঞ্চ কি ছিল, এই যে এইটা হইলো আমাদের প্যারালাল ব্রাঞ্চ। তো আমরা যেই কাজটা করব, এর এক প্রান্তকে এ এবং আরেক প্রান্তকে বি নামকরণ করব। তাহলে আমরা ধরে নিলাম যে এই ভিএস হইলো এইখানে এই আর1 এর অ্যাক্রসে হইলো ভি আর1, আর এই এ বি প্রান্তে হইলো ভি এ বি পরিমাণ ড্রপ করছে। অর্থাৎ ভিএস ইজ ইকুয়ালস টু কি বলা যায়, ভি আর ওয়ান প্লাস ভি এ বি। সো আশা করি বুঝাইতে পারছি। তো এইবার আমাদের হইলো যে যেহেতু প্যারালাল ব্রাঞ্চ থেকে স্টার্ট করতে হবে এবং ভোল্টেজ রেফারেন্স হইলে আমরা ভোল্টেজ ধরবো, তো তাহলে আমরা ভি এ বিকে রেফারেন্স ধরতেছি। ঠিক আছে, ভি এ বিকে রেফারেন্স ধরতেছি। এইবার দেখো এইখান থেকে কারেন্ট আই পরিমাণ এসে এখানে কিন্তু এই ব্রাঞ্চে I2 মানে বিভক্ত হয়ে যাচ্ছে, কারেন্টটা বিভক্ত হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে I2 হচ্ছে এই ব্রাঞ্চে, আর এই ব্রাঞ্চে কি I3 হচ্ছে। ওকে, এই ব্রাঞ্চে I3 হচ্ছে। এইবার দেখো আমরা কিন্তু ডাইরেক্ট এরকম এই জিনিসগুলো আঁকবো। ঠিক আছে, ইন্ডাকটিভ প্লাস রেজিস্টিভের ক্ষেত্রে হইলো কার্ভটা ছিল এরকম। ঠিক আছে, ইন্ডাকটিভ প্লাস রেজিস্টিভে, আবার ক্যাপাসিটিভ প্লাস রেজিস্টিভে কিন্তু এরকম হয়ে গেছে।
ঠিক আছে, ক্যাপাসিটিভ প্লাস রেজিস্টিভ এমন হয়েছে। তো তাহলে এইবার দেখো যে উপরে I2 এর ক্ষেত্রে তোমার কি আছে দেখো, তোমার এক মিনিট, আচ্ছা তো দেখো আমাদের এই যে I2 এর ক্ষেত্রে দেখো, এই যে এইটা I2 গেছে হইলো আমাদের কি বলা যায় যে এটা হইলো ইন্ডাকটিভ ব্রাঞ্চের ভেতর থেকে গেছে, আর I3 হইলো ক্যাপাসিটিভ ব্রাঞ্চের ভেতর থেকে গেছে। তো আমরা তোমার ইন্ডাকটিভ প্লাস রেজিস্টিভ ব্রাঞ্চের ক্ষেত্রে এরকম একটা গ্রাফ চাইলে এঁকে ফেলতে পারি। ঠিক আছে, আমরা এরকম একটা গ্রাফ এঁকে ফেলতে পারি যে I2 এরকম, হ্যাঁ I2 হইলো এরকম গেছে, ওকে I2 হইলো তোমার এরকম গেছে, এবং দেখো একটা মিনিট, আচ্ছা দেখো আমি একটা ছোট মিস্টেক করে ফেলছিলাম, যাই হোক তোমরাও এই মিস্টেকটা থেকে আসলে শিখতে পারবে। মানে আমি চাইলে এটা করে মানে এডিট করে বাদ দিতে পারতাম, বাট আমার মনে হয়েছে এই মিস্টেকটা তোমরাও করতে পারো এবং তোমাদের হইলো শেখার আছে এখান থেকে। সেটা হইলো আমি ভুল করে I2টাকে এরকম উপরে লিখে ফেলতে যাচ্ছিলাম। দেখো এইটা দেখে আমি এই যে ইন্ডাকটিভ প্লাস রেজিস্টিভ এরকম গ্রাফটা দেখে আমি তোমার এইখানে সরাসরি I2টা লিখে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু আসলে কি তাই হবে? দেখো ইন্ডাকটিভ প্লাস রেজিস্টিভের ক্ষেত্রে কি হয়েছে আলটিমেটলি, দেখো I ছিল রেফারেন্সে এবং তার থেকে VR উপরে, বা মানে VRLটা লিডে আছে। ঠিক আছে, VRLটা লিডে আছে, কিন্তু আমি যেই ভুলটা করে ফেলতেছিলাম সেটা হইল আমি এই VABর সাপেক্ষে এই I2কে লিড করে দিচ্ছিলাম, যেইটা কিনা ভুল। ঠিক আছে, এটা তো ভুল, তাই না? তো যাই হোক, আমি এইটা মুছলাম না, এটা তোমাদের যাতে কি বলা যায় যে তোমরাও এই মিস্টেকটা না করো, এই জন্য আমি এটা পাশেই রেখে দিচ্ছি। তো আমি আবার VABকে রেফারেন্স ধরলাম, এইবার ঠিকঠাক আঁকাচ্ছি। দেখো আমি যেহেতু তোমার ভোল্টেজের সাপেক্ষে এই যে তোমার কি বলা যায়, ভোল্টেজটা অলওয়েজ তোমার ইন্ডাকটিভ ব্রাঞ্চের সাপেক্ষে লিডে থাকে, তাহলে আমি I2টাকে এরকম নিচে আঁকবো। ঠিক আছে, এইবার আমার হিসাবটা ঠিক আছে যে তাহলে এটা যদি I2 হয়, তাহলে I2 এর সাপেক্ষে VABটা কি তোমার লিডে আছে। ঠিক আছে, তোমার I2 সাপেক্ষে VAB লিডে আছে। ওকে, এইবার দেখো তোমার I2 এর পালা গেল, এইবার I3। এইবার দেখো I3 যেহেতু ক্যাপাসিটিভ, অবশ্যই ক্যাপাসিটিভ কারেন্ট কি তোমার ভোল্টেজকে লিড করবে। ঠিক আছে, তাহলে এইবার এইটাও আমি উপরে রাখতে পারবো, এইবার আমি কিন্তু এটা উপরে রাখতে পারবো। এইটা হইলো I3, এইটা যাবে উপরে। ঠিক আছে, এইটা হইলো এবার উপরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন মানে আমাদের হিসাবটা ঠিক আছে, যে আমরা যদি তোমার কারেন্টকে রেফারেন্স ধরছিলাম যখন, তখন মিনিট, এই যে কারেন্টকে যখন আমরা রেফারেন্স ধরছিলাম তখন কিন্তু ঠিকই তোমার কারেন্ট কিন্তু ক্যাপাসিটিভ এই যে ভোল্টেজের সাপেক্ষে এটা কিন্তু লিডে ছিল। ঠিক আছে, কারেন্ট কিন্তু লিডে ছিল। আমাদের কিন্তু এই যে I3টাকে যখনই আমরা উপরে আঁকাচ্ছি আমাদের কিন্তু হিসাবটা মিলে যাচ্ছে, কোনো ভুল হচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মানে এই ভুলটা যদি তুমি বুঝতে পারো তাহলে এখানে আর কোনো ধরনের মিস্টেক তোমার হবে না। সো তাহলে এইবার আমাদের আসা যাক। তো এইবার এই দুইটাকে আমরা যদি তোমার কি বলা যায় যে মানে লব্ধি করি বা রেজাল্টেন্ট করি, তো সেই ক্ষেত্রে দেখো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এইটা আসতেছে হইলো আমাদের এই আইটা। ঠিক আছে, আচ্ছা সো এইবার
আচ্ছা, তো আমরা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো এখন দেখো, এই যে আমাদের কিন্তু মানে 90% শেষ, আমাদের জাস্ট একটু বাকি। সেটা হইলো যে আমরা আই পর্যন্ত কমপ্লিট করছি। এখন দেখো, আমাদের তো এই যে ভিএস পর্যন্ত যাইতে হবে, তাই না? এই সাপ্লাইড ভোল্টেজ পর্যন্ত যাইতে হবে। তো আমরা কি দেখছিলাম, ভিএস ইজ ইকুয়ালস টু ভি আর ওয়ান প্লাস ভি এ বি। এখন দেখো ভি আর ওয়ান কি, মানে ভি এ বি তো পেয়ে গেছি, ভি আর ওয়ানটা কি? ভি আর ওয়ানটা আর কিছুই না, এইটা হইলো এই যে এই কারেন্ট, এই ভি আর ওয়ানের মধ্যে দিয়ে তো পুরোপুরি আই কারেন্টটাই যাচ্ছে। এই আই কারেন্টের সাথে ইনফেজেই থাকবে হইলো ভি আর ওয়ান। ঠিক আছে, এইটার সাথে ইনফেজেই মনে করো আছে ভি আর ওয়ান। তো এই ভি আর ওয়ান এবং এই ভি এ বি এর রেজাল্টেন্ট বা লব্ধি হবে হইলো এই ভিএস। ঠিক আছে, আমি অন্য একটা কালার নেই। সো এইটা হচ্ছে কি ভি এস। সো তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রামটা কমপ্লিট। ঠিক আছে, এটা যে একেবারে নিখুঁত বা অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট ভুল না গেলেই হইল। ঠিক আছে, তো আমি যদি আরেকবার তোমাকে রিভিউ দেই যে আমি এখানে কি কি করছি, সেটা হলো যে আমি এখানে সবার আগে চেক করছি কি, এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আইডিয়াল না, এটা রিয়েল সার্কিট। রিয়েল সার্কিটে আমরা অলওয়েজ ভোল্টেজকে তোমার রেফারেন্স নিব এবং ভোল্টেজে এবং প্যারালাল ব্রাঞ্চ বা কি বলা যায় যে তোমার এই প্যারালাল ব্রাঞ্চটাকে আমরা রেফারেন্স হিসেবে, মানে প্যারালাল ব্রাঞ্চ থেকে ক্যালকুলেশনটা স্টার্ট করব বা ড্র করা শুরু করব। তো প্যারালাল ব্রাঞ্চের দুই প্রান্তে আমি তোমার চিহ্নিত করে নিলাম এ বি দ্বারা। তো তাহলে আমি এই ভি এ বিকে আমি রেফারেন্স ধরলাম। ঠিক আছে, তো তারপরে আমি হইলে এবার আই টু এবং আই থ্রিকে আঁকাবো। হ্যাঁ, আই টু এবং আই থ্রিকে আঁকাবো। এই যে যেহেতু আই এসে এখানে তোমার এই ইন্ডাকটিভ ব্রাঞ্চের ভেতর থেকে গেছে হইলো আই টু এবং ক্যাপাসিটিভ ব্রাঞ্চের ভেতর থেকে গেছে হইলো আই থ্রি। সো এইবার আমি কি জানি যে ইন্ডাকটিভ কারেন্টটা, ঠিক আছে, বা তোমার ইন্ডাকটিভ কারেন্টটা অলওয়েজ ভোল্টেজ থেকে ল্যাগে থাকে। ঠিক আছে, এই ইন্ডাকটিভ ব্রাঞ্চের ভেতর থেকে যেই কারেন্টটা গেছে সেইটা এই ভোল্টেজের সাপেক্ষে ল্যাগে থাকবে, এটা থাকবে হইলো ল্যাগে। ঠিক আছে, আর ক্যাপাসিটিভ কারেন্টটা আমি যদি একটু অন্য কাল ইউজ করি, এই যে এইটা থাকবে হইলো তোমার ল্যাগে, যেহেতু এটা ইন্ডাকটিভ কারেন্ট। আর যেটা ক্যাপাসিটিভ কারেন্ট সেইটা থাকবে ভোল্টেজের সাপেক্ষে লিডে। ঠিক আছে, আমি এখানে যেই ভুলটা করে ফেলছিলাম, আমি ভুলে এই ল্যাগিং বা ইন্ডাকটিভ কারেন্টটাকে আমি লিডে নিয়ে এঁকে ফেলছিলাম, যেই ভুলটা তোমাদেরও হইতে পারে, এই জন্য আমি আর মুছি নাই। তো এই দুইটাকে আমরা যখন রেজাল্টেন্ট করতেছি তখন আমরা এই কারেন্টটাকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার দেখো যে আমাদের যেহেতু ভিএস পর্যন্ত যেতে হবে, তাহলে ভিএস কে ডিভাইড করে আমরা কি পাইছিলাম, ভি আর ওয়ান প্লাস ভি এ বি আমরা এঁকে ফেলছি। এখন ভি আর ওয়ান কি, এই আর ওয়ানের ভেতর থেকে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে সেইটাকেই তোমার এই যে সেই কারেন্টটাকে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি যে পুরো কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তো তাহলে এই এই কারেন্টটার সাথে ইন ফেজে হবে হইল ভি আর ওয়ান। ওকে, তাহলে ভি আর ওয়ান এবং ভি এ বি এর তোমার রেজাল্টেন্ট বা লব্ধিটাই হবে হইল তোমার এই ভিএস বা সাপ্লাইড ভোল্টেজ। সো আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে কম্বাইন্ড আরএলসি সার্কিট ড্র করতে হয়। সো এইটা গেল কম্বাইন্ড আরএলসি। এইবার কম্বাইন্ড আরএলসি মানে তোমার লাস্ট এক্সাম্পল, কম্বাইন্ড আরএলসি সার্কিট উইথ ভ্যালু। তোমাকে এখানে ভ্যালু দেয়া থাকবে এবং মজার বিষয় হইল যখন ভ্যালু দেয়া থাকবে তখন এই মানে ভ্যালু না দেওয়ার থেকে আঁকানো বেশি ইজি। মানে এইটা আঁকাইতে যতটা তোমার চিন্তা ভাবনা করা লাগছে, তোমার যখন ভ্যালু দেয়া থাকবে তখন এত চিন্তা ভাবনা করা লাগবে না। আমি জাস্ট কিন্তু তোমাকে ম্যাথটা আগে করে ফেলতে হবে। ঠিক আছে, মনে করো এরকম একটা তোমাকে সার্কিট দিয়ে বললো তোমাকে ভেক্টর ডায়াগ্রামটা ড্র করতে, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে আগে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তারপরে হইলো যে এইটা আঁকার জন্য যেই কোয়ান্টিটিগুলো লাগছে সেই কোয়ান্টিটিগুলো বের করে নেওয়া লাগবে। কিন্তু একবার বের করলে দেখো তোমাকে আর এত কিছু মাথায় রাখা লাগবে না যে এটা আইডিয়াল নাকি আইডিয়াল না, কোনটাকে রেফারেন্স ধরবো, কোনো কিছুই মানে
চিন্তা ভাবনা করা লাগবে না যদি তোমাকে ভ্যালু দিয়ে দেওয়া থাকে আর কি। কিভাবে চলো আমরা দেখতেছি। আমি তোমাদের যাতে মানে টাইম না যায় এই জন্য আমি হইলো এই ক্যালকুলেশনটা আগেই করে রাখছি। ক্যালকুলেশনটা শেখানোর উদ্দেশ্য না, আমার এখানে ভেক্টর ডায়াগ্রামটাই তোমাদেরকে শেখানোর উদ্দেশ্য। ক্যালকুলেশনটা তোমরা ইজিলি বুঝবে ইনশাল্লাহ। যে এই যে এখান থেকে আমরা যদি কারেন্ট বের করতে চাই তাহলে কি এই দুইটাকে একে ইকুইভ্যালেন্ট করব, তারপরে এইটার সাথে ইকুইভ্যালেন্ট করলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এখানে হইলো তোমার ইম্পিডেন্স চলে আসবে। ঠিক আছে, যে আমি হইলো এই দুইটা যেহেতু প্যারালালে আছে এইটার সাথে এই দুইটাকে প্যারালাল করে এইটার সাথে আমি যোগ করছি। ঠিক আছে, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি। এইবার এখানে যেহেতু সাপ্লাইড ভোল্টেজ দেয়া আছে 230 ভোল্ট, হ্যাঁ এটা মনে করো ভোল্ট দেয়া আছে, তো আমি হইলো তাহলে খুব ইজিলি তোমার টোটাল সাপ্লাইড কারেন্টটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে আমি সাপ্লাইড কারেন্টটা পেয়ে গেছি। এই এখন প্রত্যেকটা কোয়ান্টিটিতে অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটা মার্ক করে রাখতেছি, কেন ইম্পর্টেন্ট একটু পরেই টের পাবা। তাহলে আমি হইলো এইবার হইলো এইটা এসে মনে করো এই ব্রাঞ্চে I1 গেছে আর এই ব্রাঞ্চে গেছে হইলো তোমার I2। ঠিক আছে, তো তাহলে আমি I1টা বের করলাম কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে, যে দুইটা ব্রাঞ্চ যদি দেয়া থাকে তাহলে যে তোমার কোনো একটা ব্রাঞ্চের কারেন্টে বের করতে গেলে তোমার ফর্মুলাটা কি, যে এরকম না যে এইটা যদি টোটাল কারেন্ট হয় I, এইটা মনে করো R1, এইটা হইলো তোমার R2, এইখান থেকে মানে এইখানে মনে করো I1 গেছে আর এইখানে গেছে হইলো I2, তাহলে I1 এর পরিমাণ কি হবে, এইটা হবে হইলো অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই দুইটার যোগফল ইনটু I। যদি আরও বেশি রেজিস্ট্যান্স থাকতো অন্য ফর্মুলা আছে, বাট ওইটা আপাতত আমাদের কনসার্ন না, যেহেতু দুইটা ব্রাঞ্চ আছে এটা দিয়ে কাজ চলে যাবে। ঠিক আছে, আর যদি I2 চাও তাহলে I মাইনাস I1 করে দিলে হচ্ছে। সো এইটাই আমরা করছি, দেখো আমরা I1 বের করছি ওইভাবে। হ্যাঁ, এই পুরোটুকু ক্যালকুলেটারে তোমরা ইজিলি করতে পারবা। ঠিক আছে, তোমার ক্যালকুলেটারে কমপ্লেক্স মোডে, হ্যাঁ তোমার আমি যদি লিখে দেই কমপ্লেক্স মোডে আরামসে এই ক্যালকুলেশনগুলো করতে পারবা। হ্যাঁ, কমপ্লেক্স মোড। হ্যাঁ, তারপরে এটা গেল। এইবার আমরা হইলো I1 পেয়ে গেলাম। I1 এর দেখো অ্যাঙ্গেল এইটা। এইবার I2 আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, I মাইনাস I1, তাহলে অ্যাঙ্গেল হইতেছে এইটা। এইবার আমার লাগবে হইলো এই যে VS, এটা ডিভাইড হয়ে এইখানে মনে করো এইখানে হচ্ছে V1 আর এই যে এইখানে হচ্ছে হইলো VAB। ঠিক আছে, এটা A এটা B, তাহলে VS ইজ ইকুয়ালস টু কি হবে টোটাল V1 প্লাস VAB। ওকে, সো এইবার আমরা তাহলে VAB মনে করো যে এইখানে যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট ইনটু তার ইম্পিডেন্স গুণ করলে কি VAB চলে আসবে। তাহলে VAB ইকুয়ালস টু আমরা কি পাইছি I1 ইনটু Z2, তাহলে আমরা এই যে VABটা পেয়ে গেলাম, অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। এবং V1 যেহেতু পুরো কারেন্টটা এর ভেতর থেকে যাচ্ছে, পুরো কারেন্টটা এর ভেতর থেকে যাচ্ছে, তাহলে I ইন্টু Z1। ওকে, সো তাহলে আমরা কি পাচ্ছি, এই যে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের VAB পেলাম, V1ও পেয়ে গেলাম এবং সবগুলো কারেন্টের ভ্যালু আমরা পেয়ে গেছি। এইবার দেখো আমরা কত ইজিলি এইবার সার্কিটটা ড্র করতে পারবো, আমাদের এত কিছু ভাবাই লাগবে না। তো চলো শুরু করা যাক। তো আমরা কি করব, যে সব কোয়ান্টিটি যখন যে আছে আমরা সরাসরি VS থেকেই আঁকা শুরু করে ফেলবো। ঠিক আছে, আমরা VS থেকেই আঁকা শুরু করতে পারি। দেখো যে, এবং ভালো কথা যে কমপ্লেক্স মোডে সব কিছু তুমি পোলার ফর্মে রাখবা। পোলার ফর্মে, এই যে পোলার ফর্ম বলতে এই যে আর থিটা, এই ফর্মে কিন্তু সবগুলো অ্যান্সার বের করবা। আচ্ছা, তো দেখো এইবার আমরা ড্র করা শুরু করি। এটা হইলো আমাদের VS। ঠিক আছে, এই VS দেখো এইখানে 230, হ্যাঁ এটা 230 এবং এটা কি
0 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এটাই রেফারেন্স ধরার সবচেয়ে পারফেক্ট। এইবার দেখো আমরা একে একে কারেন্টগুলো ড্র করব। সো তোমার এই ভিএস এর সাপেক্ষে আমি যদি এই যে তোমার I1 কে আঁকি, দেখো I1 কে যদি আঁকতে চাই, হ্যাঁ I1 এর ক্ষেত্রে এই ভ্যালু আমার ইম্পর্টেন্ট না, এই মানে ভ্যালুটা আমার দেখা না দেখলেও চলবে, কিন্তু এই যে অ্যাঙ্গেল কত আসছে -82.51, তাহলে এই দিকে হবে -82, মানে এরকম এই দিকে প্রায় 90 ডিগ্রি কাছাকাছি। ঠিক আছে, এইটা হইলো আমার I1। ওকে, আচ্ছা তাহলে I2 কি আসতেছে? I2 আসতেছে হইলো পজিটিভ 30 ডিগ্রি, 30 প্লাস 30.86 ডিগ্রি। তো তাহলে এই দিকে আমার I2 আসতেছে। ঠিক আছে, I2 আসতেছে হলো এই দিকে। তাহলে এই দুইটা রেজাল্টেন্ট মিলে হচ্ছে কি টোটাল I। ঠিক আছে, এইটা হইলো তোমার I। ওকে, এইটা দেখো, হ্যাঁ দেখতেছো এই যে এইখানেও কিন্তু নেগেটিভ আসছিল এবং এই অনুযায়ী এখানে তোমার -16.55 ডিগ্রি। ওকে, তো তাহলে আমাদের কারেন্ট আঁকা শেষ। এইবার আমরা জাস্ট এই যে ভোল্টেজগুলো তোমার ড্র করে কোনোভাবে এই ভিএসটাকে মিলাইতে হবে। ভিএসটাকে এই যে ভিএস ইকুয়ালস টু আমাদেরকে এই V1 প্লাস VAB এই জিনিসটা আনতে হবে। সো তাহলে এইবার দেখো VAB হচ্ছে কত, এইটা হলো এইখানে VABটা হলো তোমার এই যে -29.38 ডিগ্রি। ওকে, এটা হইলো VAB। আর তোমার V1 এইটা হচ্ছে কি তোমার 42.48 ডিগ্রি। ওকে, তো তাহলে এটা কি হচ্ছে, এটা হইলো আমাদের V1। ওকে, V1 হচ্ছে তোমার আচ্ছা এটা হলো এখানে এটা হলো তোমার 42.48 ডিগ্রি। এবং মজার বিষয় হইতেছে যে এই যে এটা তো V1, এই যে V1 এবং VAB এই দুইটা রেজাল্টেন্টই হইতেছে এই যে VS। তো আমাদের কি হইল, তোমার ভিএসটা কিন্তু মিলে গেল। তো তাহলে আলটিমেটলি আমাদের এইটাও শেষ, যে তাহলে আমরা কি দেখলাম, যখন ভ্যালু দেয়া আছে, যখন কিনা এই দেখো ভ্যালু দেয়া আছে, আমরা টোটাল 4টা করছি। সো যখন ভ্যালু দেয়া নেই তখন কিন্তু আমাদের অনেক কিছু চেক করতে হয়েছে, যে আইডিয়াল নাকি রিয়েল, তাহলে কোনটাকে রেফারেন্স ধরবো, হ্যাঁ তারপরে প্যারালাল ব্রাঞ্চকে স্টার্ট করা লাগবে, অনেক কিছু কিন্তু মাথা ঘামানো লাগছে এই পর্যন্ত। ইভেন এইখানে একটা মিস্টেকও হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু যখন আমাদের ভ্যালু দেওয়া আছে আমরা কিন্তু খুব ইজিলি ড্র করে ফেলতে পারলাম। ঠিক আছে, সো এই ক্লাসটা আসলে এই পর্যন্তই। আমি অনেক দিন আসলে ভিডিও বানানো হয় না, বাট তারপরেও মানে ভাবলাম যে না, এবার ট্রিপল রিলেটেড কিছু ভিডিও আমার তৈরি করা দরকার, যে জিনিসগুলো আসলে ইউটিউবে ওইভাবে অ্যাভেলেবেল নাই, আর অ্যাভেলেবেল থাকলেও বাংলাতে অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, এবং আমি ট্রাই করছি যতটা গ্রাফিক্যাল ওয়েতে, যতটা ভিজুয়ালাইজেশন করা যায়, কারণ ক্লাসে গতানুগতিকভাবে ইউনিভার্সিটিতে তো আমিও ক্লাস করছি, সো আমি জানি যে কোথায় কোথায় গাফিলতি থাকে। ঠিক আছে, তো আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি, তারপরেও ভুল ত্রুটি এবং বিভিন্ন প্রবলেম থাকতে পারে। সো কেউ যদি কোনো কিছু না বুঝো, সো কাইন্ডলি আমাকে নক দিয়ে, বা এখানে হইলো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কডইন চ্যানেল এবং গ্রুপ দুইটাতেই অ্যাড হয়ে যেও। আমি হইলো এইটার কি বলা যায়, যে এই নোটটা ওখানে শেয়ার করে দেব। কোনো প্রবলেম থাকলে তোমরা ওখানে আমার কাছে জিজ্ঞাসা করতে পারো, এবং কাইন্ডলি ভিডিওটা লাইক এবং শেয়ার করতে পারো, এবং তোমার এই ধরনের ভিডিও যাতে আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।